মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট জানতে যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। প্রথমে আমি বলবো আসলে মহার্ঘ ভাতা নিয়ে তেমন কোনো আপডেট নেই। যারা বিভিন্ন রকম তথ্য দিচ্ছে তারা হয়তো বা চেষ্টা করছে আপনাদেরকে আপডেট দিতে, বাট আপডেট আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। তবে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে মহার্ঘ ভাতা নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি চক্র তৈরি হয়েছে। তারা কেউ কেউ হচ্ছে মহার্ঘ ভাতার পক্ষে এবং কেউ হচ্ছে বিপক্ষে। তো আজকে আমার এই ভিডিওটি হচ্ছে গিয়ে এই নতুন আপডেট গুলো হচ্ছে গিয়ে পক্ষ বিপক্ষে নিয়ে এবং মতামত যা বিশ্লেষণ যে সামারি কি হতে পারে। তো চলো আমরা আমাদের আজকে ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে সবার প্রতি যারা আমার চ্যানেলটিতে যারা নতুন দেখছেন বা নতুন আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে হচ্ছে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন আপডেট গুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছাতে পারে। সো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তো আজকের ভিডিও শুরু করার আগে আমি আমার ভিডিওটি কিভাবে সাজিয়েছি সেই সম্পর্কে কথা বলবো। আমি সাজিয়েছি হচ্ছে মহার্ঘ ভাতার বিপক্ষ নিয়ে যারা কথা বলছেন এবং পক্ষ নিয়ে কারা কথা বলছেন, এবং সেটার সামারি আসলে কি হওয়া উচিত বা কি হতে পারে সেই ইম্প্যাক্ট নিয়ে কথা বলবো। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে মহার্ঘ ভাতার যে পক্ষে কারা কাজ করছে এবং কি কাজ করছেন সেই রিলেটেড কয়েকটি কথা দিয়ে শুরু করব। তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা ইতিবাচক ধারণা হবে আমি মনে করি। তো বিপক্ষে নিয়ে আমি পরে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন প্রথম আলো সহ বেশ কয়েকটি নিউজ হচ্ছে ওরা বিপক্ষে নিয়ে কথা বলেছে এবং সেটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। তো এই রিলেটেড কোনো কথা বলবো না। পক্ষ নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্যে হচ্ছে ইতিমধ্যে হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন হচ্ছে বাংলাদেশ যে 10তম বা 11তম থেকে 20তম গ্রেডের বা সরকারি চাকরিজীবীদের যে একটা সংগঠন, সেই সংগঠন, এই সংগঠনের যারা প্রধান আছেন তারা ইতিমধ্যে হচ্ছে যে মহার্ঘ ভাতা নিয়ে যে কমিটি গঠিত হয়েছে 7 সদস্য বিশিষ্ট, সেই 7 সদস্য বিশিষ্ট কমিটির যে প্রধান হচ্ছেন একজন আহ্বায়ক, মাননীয় প্রধান উপদেষ্টার যে মুখ্য সচিব, এই মুখ্য সচিব মহোদয়ের কাছে ওনারা ইতিমধ্যে একটা স্মারকলিপি দিয়েছেন অথবা ওনাদের দাবি দিয়েছেন। সেই দাবিতে ওনারা উল্লেখ করেছেন যে যে মহার্ঘ ভাতা হওয়া উচিত মিনিমাম বা সর্বনিম্ন হওয়া উচিত 10,000 টাকা, অথবা হচ্ছে গিয়ে যারা 50%, মানে তারা তাদের দাবিগুলো উত্থাপন করেছেন যে বর্তমান বাজার প্রেক্ষাপটে এবং ইনফ্লেশন রেট অনুযায়ী মহার্ঘ ভাতা সর্বনিম্ন 10,000 টাকা নিচে হওয়া উচিত না, এবং যদি 10,000 টাকা না হয় তাহলে হচ্ছে মিনিমাম 50% যেন তারা কর্মচারীরা পায়। সেই জন্য তারা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মহোদয়ের সাথে ওনারা সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করে ওনারা ওনাদের যে দাবি সম্বলিত যে স্মারকলিপি আছে বা দাবি দাবাগুলো আছে সেগুলো উপস্থাপন করেছেন। পাশাপাশি ওনারা চাচ্ছেন যে এই মহার্ঘ ভাতা আসলে স্থায়ী কোনো সমাধান নয়। মহার্ঘ ভাতার পাশাপাশি অতি দ্রুত হচ্ছে কি প্রদান করতে হবে, নতুন পে স্কেল প্রদান করতে হবে অথবা নবম পে স্কেল প্রদান করতে হবে। কারণ বাংলাদেশে আপনারা জানেন 1973 সাল থেকে পে স্কেল শুরু হলেও বা 1973 সালের দিক থেকে শুরু হলে বাংলাদেশের সর্বশেষ পে স্কেল হয়েছিল 2015 সালে 1 জুলাই থেকে চালু হয়েছিল বা কার্যকর হয়েছিল। 2015 সাল থেকে আজকে 2024 সাল প্রায় শেষ, ডিসেম্বর মাস শেষের দিকে। তো এই প্রায় 8, 9, 10 বছরের ভিতরে নতুন কোনো পে স্কেল ঘোষণা হয়নি, যার কারণে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের দিন যাপন করতে বর্তমান বাজার মূল্য বা ইনফ্লেশন রেট অনুযায়ী দিন যাপন করা তাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা সব চাকরিজীবী আছেন। তো এই হচ্ছে প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট হচ্ছে যে আপনারা জানেন যে একজন তরুণ রাজনীতিবিদ, উদীয়মান রাজনীতিবিদ বাংলাদেশের বর্তমানে যে খুবই আলোচিত ব্যক্তি তিনি হচ্ছেন ভিপি নূর। ভিপি নূর হচ্ছে বিভিন্ন ইতিমধ্যে বেশ কয়েকটি বিভিন্ন সমাবেশ বা সেমিনারে উনি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একজন সরকারি চাকরিজীবী কর্মচারী কোনোভাবেই বেসিক 8,250 বা 8,000 10,000 ভিতরে হতে পারে না। বাংলাদেশের সরকারি চাকরিজীবী যারা কর্মচারী আছেন তাদের সর্বনিম্ন বেতন হওয়া উচিত 20,000 টাকা। কারণ আপনি চিন্তা করেন যে 10,000, 15,000 বা 20,000 টাকার ভিতরে যারা চাকরি করেন তারা হচ্ছে এই 20,000, সাপোজ ধরেন 15,000 বা 20,000 টাকা যারা চাকরি করছেন তাদের ঢাকা শহরের মতো একটা জায়গায় পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে বসবাস করা বা ছেলে মেয়ে নিয়ে থাকা খাওয়া আসলে সো টাফ। আসলে এটা আসলে উনি বিভিন্ন অনুধাবন করতে পেরেছেন। উনি বলেছেন যে এটা আসলে একটা মানবতার জীবনযাপন করার সমতুল্য। সুতরাং কর্মচারীদের বেতন সর্বনিম্ন হওয়া উচিত 20,000 টাকা। তো এই বিভিন্ন হচ্ছে আপনাদের পক্ষে নিয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছেন উনি ওনার বিভিন্ন সভা সেমিনারে, এটা আমরা দেখলাম। তো এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমি যেটা বলবো যে আপনারা দেখেছেন গত 18 তারিখ হচ্ছে প্রথম আলো এই প্রথম হচ্ছে এই মহার্ঘ ভাতার বিপক্ষ নিয়ে একটা কথা বলেছেন বা সরকারি চাকরিজীবীদের বিপক্ষে নিয়ে একটা রিপোর্ট করেছেন। তো সেই রিপোর্টটা নিয়ে প্রচুর সমালোচিত হচ্ছে। সেই রিপোর্টটার প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ সরকারি কর্মচারী 10তম থেকে 20তম গ্রেডের যারা আছেন তাদের মধ্যে একজন
প্রতিনিধি মোহাম্মদ সালাউদ্দিন ভাই নামে একজন, উনি একটা আর্টিকেল লিখেছেন এবং সেই আর্টিকেলটা প্রথম আলোতে ছাপা হয়েছে। তো উনি এটা প্রথম আলোর যে আগের রিপোর্টটা ছিল সেটা প্রতিবাদ স্বরূপ উনি লিখেছেন। সেখানে উনি সুন্দর করে উপস্থাপন করেছেন যে সরকারি কর্মচারীদের জীবনযাপন কিরকম হয় এবং তারা কয় টাকা বেতন পায় এবং বর্তমান বাজার মূল্য কিরকম সেটার সাথে সামঞ্জস্য করে তারা কিভাবে জীবনযাপন করছে সেগুলো উপস্থাপন করেছেন। উনি সুন্দর করে বলেছেন, ওনার আর্টিকেলের টাইটেলটা ছিল এরকম যে একজন সরকারি কর্মচারী বা সরকারি চাকরিজীবী কি দিনমজুরের চেয়েও মানে নিম্নমানের জীবনযাপন করবে? একজন সরকারি চাকরিজীবী ডেফিনেটলি তাকে পড়াশোনা করে এসে তারপর হচ্ছে চাকরি পরীক্ষার মাধ্যমে তাকে সরকারি চাকরিটা পেতে হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সে যদি ৮,২৫০ টাকা বেসিক পায়, তার সর্বসাকুল্যে বেতন আসা হচ্ছে 15,000 সামথিং। সেটা ঢাকা শহরে, ঢাকার বাইরে হয়তো বা আরো কিছু কম টম বা কম বেশি হয়। যাই হোক, অ্যারাউন্ড ধরেন 15-16,000 বা 17,000। তো উনি বলছে একটা ব্যক্তি তার বউ বাচ্চা বা সন্তান ছেলে মেয়ে নিয়ে ঢাকা শহরে যে 15,000 টাকা দিয়ে খেয়ে পরে বাঁচতে চায় বাসা ভাড়া দিয়ে, তার পক্ষে অনেক কষ্টসাধ্য জীবনযাপন করা। তো এই জন্য বলছে যে, তো প্রথম আলো কিন্তু সেটা দেখেনি। প্রথম আলো দেখেছে কি যে সরকার চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ছে, কিন্তু অন্য ও দেশের উনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে বর্তমানে প্রায় সরকারি চাকরিজীবী আছে হচ্ছে প্রায় 14 লাখ এবং এমপিভুক্ত শিক্ষক সহ অন্যান্য কর্পোরেশন সহ বা স্বায়ত্তশাসন সহ মিলে প্রায় 22 লাখের উপরে বাংলাদেশে কর্মকর্তা কর্মচারী আছেন। কিন্তু এবং এই 22 লাখের সাথে তাদের পরিবার, সন্তান, ছেলে মেয়ে, বউ বাচ্চা নিয়ে সদস্য হতে পারে 1 কোটি বা 1 কোটির কিছু বেশি। তো প্রথম আলো বিষয়টা উল্লেখ করেছিল এরকম ভাবে যে এই 1 কোটি যদি সরকারি সুযোগ সুবিধা পায়, বাকি দেশের আরো বাকি থাকে 15-16 কোটি মানুষ, সেই 15-16 কোটি মানুষ কোথায় যাবে এবং তাদের কি হবে? কিন্তু আমার কথা হচ্ছে যে এই সালাউদ্দিন ভাই যে উল্লেখ করেছেন যে প্রথম আলো যে রিপোর্টটা, প্রথম আলো বলেছেন তা বাকিরা কি হবে, কিন্তু প্রথম আলোর চোখে এটা ধরা পড়েনি যে গত মানে 2015 সালের পর থেকে 2024 সাল শেষ প্রায় 8-9-10 বছর ধরে সরকারি চাকরিজীবীর 1 পয়সা বেতন বাড়েনি। হ্যাঁ, নর্মালি ইনক্রিমেন্ট 5% হয়, এটা বর্তমানে গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করে তাদেরটা বেড়ে 9% করা হয়েছে। হ্যাঁ, তো এই গত 9 বছর কিন্তু প্রথম আলো এই সরকারি চাকরিজীবীদের এই যে মানবতা জীবনযাপন নিয়ে কোনো রিপোর্ট করেনি। কিন্তু আজকে তাদের হঠাৎ করে মনে পড়লো যে মানুষ সরকারি চাকরিজীবীদের যদি এত টাকা বেতন বা ভাতা বেশি পায়, বাকিরা কোথায় যাবে? কিন্তু বাকিদের বিষয়টা সরকারি চাকরিজীবী প্রথম আলো এইভাবে মানে ধরতে পারেনি বা ধরেনি, বা ধরে হয়তো বা ধরেনি। যে আপনি যদি চিন্তা করেন যে 2015 সালে যে বাজারের মূল্য ছিল, 2015 সালে 1 কেজি গরুর মাংস হয়তো বা ছিল কত 400-500 টাকা, সেটা এখন হয়েছে 800-900 টাকা। তো বাকি আমরা কিন্তু যারা কর্মচারী আছে আমরা বেতন পাচ্ছি হচ্ছে হয়তো বা 2015 সালের যে বেসিক অনুযায়ী 400-500 টাকা কেজি গরুর মাংস অনুযায়ী, বাট আমি মাংস কিনছি হচ্ছে 900 টাকা কেজি, 800 টাকা কেজি। তো বাকি 500 টাকা আমার পকেট থেকে ভরতে হচ্ছে। আমি আলু কেজি, আমি বেতন পাচ্ছি আলু কেজি যখন ছিল তখন 20 টাকা 25 টাকা, এখন আলু কিন্তু হয় 70 টাকা 80 টাকা 100 টাকা কেজি, বাকি 60 টাকা 70 টাকা আমার পকেট থেকে ভরতে হয়। আমি যখন মানে বেতন পাই 2015 সালে বেসিক অনুযায়ী, তখন সেই বেসিকে বাজার মূল্য পেঁয়াজ ছিল 20 টাকা 30 টাকা কেজি, আমি বর্তমানে পেঁয়াজ কিনছি 100 টাকা উপরে কেজি। তো প্রথম হলো কিন্তু এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যে মানবতার জীবনযাপন করছে সরকারি চাকরিজীবীরা, যে টাকা বেতন পাচ্ছে সেই টাকা দিয়ে তাদের অনেক কষ্ট করে জীবনযাপন করতে হচ্ছে, সেই বিষয়ে কোনো কথা বলেনি। প্রথম আলোর রিপোর্টটা ছিল এরকম যে মহার্ঘ ভাতা পাবে হচ্ছে চাকরিজীবীরা, বাকিরা কি টিসিবির লাইনে দাঁড়াবে? এখন কথা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের যখন বেতন বাড়ছে না তখন কি মানুষ টিসিবি লাইনে দাঁড়াচ্ছে না? দাঁড়াচ্ছে। বাট কথা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন প্রথম আলো রিপোর্টটাকে আপনি যদি অ্যানালাইসিস করেন, আপনি প্রথম আলোর দিকে চিন্তা করেন 2015 সাল থেকে বর্তমানে সরকারি চাকরিজীবীদের কোনো বেতন বাড়েনি। কিন্তু 2015 সালে যে রিক্সা চালকের রিক্সা ভাড়া ছিল 20 টাকা, সেই রিক্সা চালক একই জায়গা থেকে এখন রিক্সা ভাড়া নিচ্ছে 50 থেকে 60 টাকা। যে সিএনজি ভাড়া ছিল হচ্ছে 20 টাকা 30 টাকা, সেই সিএনজি ভাড়া এখন হচ্ছে 50 টাকা 200 টাকা 300 টাকা। শুধু তাই নয়, যে সবজি বিক্রেতা সবজি বিক্রি করতো 20 টাকা 30 টাকায়, সেই সবজি কিন্তু হচ্ছে এখন 80 টাকা 100 টাকা, এবং সময় সময় সেটা অনেক সময় আরো বেড়েও যায়। হ্যাঁ, তাহলে এই যে দেখেন একজন রিক্সা চালকের ভাড়া বেড়ে গেছে, একজন সিএনজি চালকের ভাড়া বেড়ে গেছে, একজন সবজি বিক্রেতার সবজির দাম বেড়ে গেছে। তো তারা কিন্তু তাদের জিনিসপত্র সেই 2015 সালের অনুযায়ী বিক্রি করছে না। তাদের জীবনযাত্রার মান বেড়েছে, কারণ তারা আগে যে সবজিটা বিক্রি করতে 30 টাকা সেটা এখন বিক্রি করতেছে 80 টাকা বা 100 টাকা। ইভেন যদি কখনো বন্যা হয় অথবা ঝড় বৃষ্টি হয়, সে অজুহাত দেখিয়ে তারা 100 টাকাটা বিক্রি করে 300 টাকা 200 টাকা 250 টাকা। টমেটো টাকা 200 টাকা 250 টাকা বিক্রি হয়েছে এখনো পর্যন্ত বাজারে 100 টাকার উপর টমেটো। যাই হোক, তো এই যে বিষয়গুলো প্রথম আলো কিন্তু তুলে ধরেনি। অন্য যারা পেশাজীবী আছে তারা কিন্তু চাইলে তাদের পেশা পরিবর্তন করতে পারবে, তাদের পেশার যে দ্রব্যমূল্য আছে সেগুলো তারা ইচ্ছা মতো বাড়িয়ে দেয় আবার কমায় না কিন্তু। হ্যাঁ, তো সরকারি চাকরিজীবীরা কিন্তু এই জিনিসটা পাচ্ছে না, তারা চাইলে তাদের বেতন বাড়িয়ে নিতে পারছে না, তারা বন্যার সময় তারা বাড়তি বেতন নিতে পারতেছে না, তারা ঝড় বৃষ্টির সময় বাড়তি বেতন সুবিধা পাচ্ছে না। তো এই জিনিসগুলো প্রথম আলো চোখে পড়া উচিত ছিল। তো প্রথম আলো যদি চিন্তা করে যে 2015 সালে যে পেট্রোল ডিজেল
তেল, বিদ্যুৎ এগুলোর দাম কত ছিল আর বর্তমানে 2024 সালে কত ছিল। সরকারি চাকরিজীবী কিন্তু 2015 সাল অনুযায়ী সেই বিদ্যুতের বিল দিচ্ছে না, 2015 সাল অনুযায়ী সেই গ্যাসের বিল দিচ্ছে না, 2015 সাল অনুযায়ী সেই পেট্রোল বা ডিজেলের দাম দিচ্ছে না, দাম দিচ্ছে 2024 সাল অনুযায়ী। তাহলে বেতনটা কেন সে 2015 সাল অনুযায়ী পাবে? এটা হচ্ছে আমার প্রথম আলোর কাছে প্রশ্ন, এবং যারা সুশীল সমাজ আছেন তাদের কাছে আমার প্রশ্ন যে 2015 সাল অনুযায়ী যদি একজন কর্মচারী বেতন পায়, তাহলে কেন সে 2024 সাল অনুযায়ী তার দাম দিয়ে কিনতে হবে? তাহলে বাড়তি টাকাটা সে কোথায় পাবে বলে? তাকে চুরি করতে হবে, না ডাকাতি করতে হবে, না দুর্নীতি করতে হবে, না ঘুষ খেতে হবে, তখন আবার সেটা প্রবলেম। তো আমি যাচ্ছি না, আমি চাই না কেউ দুর্নীতি করুক বা ঘুষ খাক, আমি এগুলো পক্ষে না। আমার কথা হচ্ছে সরকারি চাকরিজীবীরা সৎ জীবন যাপন করুক, কিন্তু তাদেরকে সেই প্রেক্ষাপটে বর্তমান বাজার মূল্য অনুযায়ী তাদেরকে কি করা উচিত, যে মূল্যায়নটা করা উচিত, যে বেতন ভাতা সেভাবে করা উচিত। কারণ দেখুন মাঝখানে কিন্তু বেসরকারি চাকরিজীবীরাও অনেক বেশি বেতন পাচ্ছে, সেখানে একজন সরকারি কর্মচারী কিন্তু বেশি বেতন পাচ্ছে না। তো সব দিক বিবেচনা করতে গেলে আমি প্রথম আলোর যে রিপোর্টটা ছিল এটা সমালোচনা করছি, এবং প্রথম আলোর যে রিপোর্ট সেটা আমি প্রতিবাদ জানাচ্ছি। কারণ প্রথম আলো একটা দেশের একটা দেশ বাড়ানো একটা গণমাধ্যম পত্রিকা, এবং সেটার রিপোর্ট গুলো হওয়া উচিত আমি মনে করি একদম নিরপেক্ষ বা নিউট্রাল। সেটা যখন রিপোর্ট করবে তখন সবার কথা বিবেচনা করে রিপোর্টটা করা উচিত। সেটা সরকার চাকরিজীবী, সাধারণ মানুষ, দিনমজুর থেকে শুরু করে সবার কথা বিবেচনা করা উচিত, যাতে সবার সুযোগ সুবিধা এখানে উল্লেখিত আছে কিনা সেগুলো বিবেচনা নেওয়া উচিত। তো এই হচ্ছে প্রথম আলোর সমালোচনা। এর পরবর্তীতে আমি একজন কথা উল্লেখ করবো, উনি বাংলাদেশে বর্তমানে খুবই আলোচিত ব্যক্তি, এবং উনি বর্তমানে টক শোতে গেলে প্রায় সময় ওনাকে দেখা যায়। উনি ডক্টর জাহিদুর রহমান। উনি হচ্ছে গিয়ে যে ওনাকে যে টক শোতে বলা হয়েছিল যে মহার্ঘ ভাতা বৃদ্ধি বিষয়ে আপনি কি মন্তব্য করবেন, উনি এক কথায় বলেছেন যে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মহার্ঘ ভাতা কেন বাড়ানো হচ্ছে এটা উনি তীব্র প্রতিবাদ করছে। উনি মহার্ঘ ভাতার পক্ষে না, উনি মহার্ঘ ভাতার বিপক্ষে কথা বলেছেন। যে উনার মতো হচ্ছে বর্তমানে বাংলাদেশে অর্থনৈতিক ক্রাইসিস বা স্ট্যাগফ্লেশন যেটা আমরা বলি, বা ইনফ্লেশন যেটাকে বলে, মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক সংকট যেটাকে বলি, সেই সংকট চলছে। সুতরাং এই মুহূর্তে মহার্ঘ ভাতা বা সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি উনি কোনোভাবে এটার পক্ষ না। তো এটা হচ্ছে উনি বলেছেন, বাট আমি ওনার সমালোচনা করছি। কারণ এটা উনি যদি চিন্তা করতে যে অর্থনৈতিক সংকটের মধ্যে কিন্তু দ্রব্যমূল্যের দাম কমে নাই, অর্থনৈতিক সংকটের মধ্যে দ্রব্যমূল্য দাম আরো বেড়েছে, এবং হচ্ছে যে ইনফ্লেশন রেট কখনো কমে নাই। হ্যাঁ, আমি যে 2015 সালে যদি চিন্তা করি, 2015 সালে ইনফ্লেশন রেট ছিল মেবি হচ্ছে 5-6 বা এরকম কাছাকাছি, বা ম্যাক্সিমাম 7 ধরি, বাট এখন ইনফ্লেশন রেট 10+ বা অ্যারাউন্ড 10 বা হ্যাঁ। তো এই আপনারা জানেন যে ইনফ্লেশন রেট বেড়ে গেলে দ্রব্যমূল্য কয়েকগুণ বেড়ে যায়। তো আমি যদি দ্রব্যমূল্য বেশি দামে কিনি, আমি বেতন কেন বেশি পাবো? যেখানে অন্য সব রিক্সা চালক বেশি ভাড়া নিচ্ছে, সিএনজি চালক বেশি ভাড়া নিচ্ছে, বাস ভাড়া বেশি নিচ্ছে, সবজি বিক্রেতা বেশি ভাড়া নিচ্ছে, সেখানে আমার কেন বা আমরা যারা কর্মচারী আছে আমাদের কেন বাড়বে না? তো এটা হচ্ছে আমার প্রশ্ন। তো এই হচ্ছে আপনার যে আমার আজকের সমালোচনা বিষয় একটা তথ্য। আমি কোনো আসলে আপডেট দিতে আসিনি, কারণ আসলে আপডেট তো প্রতিদিন তৈরি হয় না। আপডেট হচ্ছে যে আমাদের যে মাননীয় সচিব মহোদয় বলেছেন, প্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়, সিনিয়র সচিব মহোদয় স্যার বলেছেন যে আগামী সপ্তাহে ওনারা হচ্ছে বলবে। তো আগামী সপ্তাহে মোটামুটি চলে আসছে। আগামী 22 তারিখ মোস্ট প্রবাবলি হচ্ছে বৈঠক বসতে পারে। তো বৈঠক যদি বসে, আমরা যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের কাছে আমরা আপডেট পাঠিয়ে দিব। তো এই হচ্ছে কথা। আমরা উল্টা পাল্টা আপডেট নিয়ে আসলে কথা বলতে চাই না। আপডেট প্রতিদিন তো আসবেন, আপনারা জানেন। তো নেক্সট যখন আপডেট আসবে আপনাদেরকে জানিয়ে দিব। তো আমি চাই হচ্ছে মূলত একটা বৈষম্যবিহীন একটা মহার্ঘ ভাতা চালু হোক, যেখানে কর্মকর্তা এবং কর্মচারী সবাই সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাথে তাল মিলিয়ে তারা সুন্দর একটা জীবনযাপন করতে পারে। বৈষম্যবিহীন একটা মহার্ঘ ভাতা সরকার থেকে ঘোষণা হোক, যাতে যারা কর্মচারী আছে, বিশেষ করে যারা খুব কষ্ট করে জীবনযাপন করছে, তারা যেন কখনো কোনো বৈষম্য শিকার না হয়, তাদের পার্সেন্টেজ যেন বেশি দেওয়া হয়, সেই কামনা করে। তো এই হচ্ছে আজকের আপডেট। যারা ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর হচ্ছে যারা নতুন আছেন, আবার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকেন, যাতে করে পরবর্তী কোনো আপডেট আসলে আমি দেওয়ার সাথে সাথে সেটা যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।